বেগুনের প্রথম চাপানের জলসেচ। বেগুন গাছের সার্বিক বৃদ্ধিতে প্রথম চাপানে কোন সারটা ব্যবহার করবেন? চাষি ভাই, বাড়ির কাছে দেখুন জমি হলে মজাটা এখানেই। নমস্কার, গ্রিন ফার্মার্স কিষানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সুশোভন। চাষি ভাই, আমি এখন বসে আছি আমার একটা বেগুনের জমির মাঝখানে। দেখুন, এই জমিটা ছিল আমার সেই ফুলকপির জমি। ফুলকপির মাঝখানে জাস্ট চাষ টাস কিচ্ছু না দিয়ে যখন ফুলকপি ছিল তখনই এই বেগুনগুলো আমরা বসিয়ে দিয়েছিলাম। বেগুনের চারা যেখানে দিয়েছেন চাষি ভাই একটু জল দিয়ে ভিজিয়ে নেবেন। কিছু সময় বাদে দেখবেন টান দিলে বেশ সুন্দর শিকড় সমেত উঠে আসছে। আপনি তখন কাঁচি দিয়ে শিকড়গুলো কেটে নেবেন, অথবা এইভাবে করতে পারেন। দেখুন, এইভাবে আপনার এই শিকড়ের নিচেই কেটে দিলে তাহলে একবারে দেখুন আর শিকড় আলাদা করে কাটতে হবে না। খেয়াল করুন। আর মাটি আমি কিন্তু এইভাবে ঝাড়বো না, আমি এইভাবেই ডাইরেক্ট লাগিয়ে দেবো। এখানে চারাগুলো দেখুন, এখানে যে চারাগুলো তুলে রাখছি, চারাগুলো যথেষ্ট হেলদি। তা এইভাবে আপনারা খোলা থেকে তুলে, আর যেহেতু শীতকাল, আপনারা চাইলে গোড়াটা একটু ফাঙ্গিসাইডে ডুবিয়ে নিতে পারেন। সেখানে ম্যাঙ্কোজেব অথবা কার্বনডাজিম ব্যবহার করবেন, অর্থাৎ সাব পাউডার ব্যবহার করলেও হবে। 10 লিটার জলে 15 গ্রাম গুলে সেখানে একটু ডুবিয়ে রাখবেন। কিন্তু আমি এখন করছি না, কারণ জমি শোধনের সময় আমি দিয়ে দেবো। শীতকাল তেমন সমস্যা হওয়ার কথা না ফাঙ্গাসের, সেই কারণেই আমি এখন দিচ্ছি না। তো এই দেখুন, হেলদি চারাগুলো এখন জমিতে আমরা পুঁতবো। আর বসানোর পর মাটিটা সুন্দর করে ফুলকপি কাটার পর দেখুন কুপিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করে দেখতে পারেন ফুলকপির দেখুন সেই মোথাগুলো, শিকড়গুলো এখনো রয়েছে। এই দেখুন, এই দেখুন, ঠিক আছে। আর কোপানোর পর মাটিটা দারুণভাবে শুকিয়েছে, ভীষণ সুন্দর শুকিয়েছে একদম। আর এই মাটিটা যদি ভালো করে আপনি শুকাতে পারেন, তারপরে যখন সেচ দেবেন, সার দেবেন, দেখবেন কি দারুণ গাছে জোর দেয়। তো আমার এখন জলসেচ দেওয়ার সময় এসেছে। তো জলসেচের আগে অবশ্যই আমাকে এখানে সার ছেটাতে হবে। সে কী কী সার ছেটাবো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর একটু ওষুধ গাছে দিয়ে দেবো, কারণ জল সার যখনই পাবে গাছগুলো কিন্তু, এই যে গাছগুলো না, খুব তাড়াতাড়ি বাড়তে থাকবে। এই দেখুন, গাছে ফুলও এসছে, ছোট ছোট গাছে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো বাড়তে থাকবে। সেই কারণে একটু ওষুধ দিয়ে নিলাম, আর এরপরে সার দিয়ে জলসেচ দেবো। এই যে বেগুন গাছ, এই বেগুন গাছগুলো গণেশ সরকার নামে, ওনার সম্ভবত কোচবিহারে বাড়ি, উনি আমাকে কুরিয়ারের মধ্য দিয়ে এই বীজগুলো পাঠিয়েছিলেন। আমি ট্রাই করে দেখছি আমাদের আবহাওয়ায় এটা কেমন হয়, কারণ উনি বলেছিলেন কাটা বেগুনের মতো দেখতে, গোল সবুজ কালার, আর একটা 1 কেজি পর্যন্ত হয়। এবার সেটা 700-800 যদি তোলা হয় তাহলে মানে খুব সুন্দর গ্লেসি হয় বেগুনগুলো। ওনারা একটা মানে পলিথিনের প্যাকেটের ভিতরে, সাদা পলিথিনের প্যাকেটের ভিতরে, যাতে পোকায় আক্রমণ না হয় সেইভাবে বাজারে বিক্রি করেন। তো যাই হোক, এটা আমরা ট্রাই করে দেখছি আমাদের এইখানে নদীয়ার আবহাওয়ায় কেমন হয় সেটা আপনাদের অবশ্যই দেখাবো। তার আগে পরিচর্যা যেটা আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। এটা তো অনেক দিন ধরে এদের জল কষ্ট দেওয়া হলো। এরা যখনই জল এবং সার পাবে তখনই এরা কিন্তু খুব দ্রুততার সাথে বাড়বে। কয়েকদিনে দেখবেন বেগুন গাছগুলো দেখার মতো হয়ে যাবে। চাষি ভাই, গাছগুলো লাগানোর পর একদিনও জলসেচ দেওয়ার প্রয়োজন হয়নি। মাঝে একটা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টিতে কিছু ডিএপি, কিছু সালফার এবং কিছু পটাশ মিশিয়ে গোড়া দিয়ে রিং করে দিয়েছিলাম। দেওয়ার পর জমিতে দেখুন কোপানো আছে, মাটি খুব সুন্দরভাবে শুকিয়েছি। এইবার একটা পারফেক্ট সময় এসেছে জলসেচ দেওয়ার। জলসেচ যখনই দেওয়া হবে তখনই কিন্তু গাছগুলোর বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে, শিকড়গুলো খুব দ্রুত বিস্তার লাভ করবে, কারণ এরা অনেক দিন জল কষ্ট পেয়েছে। এবার কথা হচ্ছে, এই সময় যে সারটা আমাদের দিতে হবে জমিতে, যে মনে করবেন এটা প্রথম চাপান, প্রথম চাপানে আমরা কি কি দেব এবার আপনাদের সঙ্গে একে একে বলি। দেখুন, আগে সারের কথা বলি, তারপরে যেগুলো মেশাচ্ছি সেটা তো আপনাদের বলবো। এখানে আপনাদের দেখাই, দেখুন এখানে আমি যে এনপিকের যে মিশ্রণটা তৈরি করছি, মানে প্রধান গাছের যে খাদ্য এনপিকে 3টে, সেটা হচ্ছে দেখুন এই যে কালো দানা, এগুলো হচ্ছে ডিএপি। দেখুন ডিএপি, এই ডিএপি 1 কাঠা জমিতে, আমি কাঠার হিসাব দিচ্ছি, 1 কাঠা জমিতে আপনারা 1 কেজি দেবেন। আর এর সঙ্গে যে সাদা সাদা দানাগুলো দেখছেন, এই যে এই সাদা দানা, এই সাদাগুলো হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেট আপনারা 1 কাঠাতে 2 কেজি ব্যবহার করবেন। আর এর সঙ্গে দেখুন মেশানো আছে লাল লাল দানা, যেগুলো এর ভিতরে যে লাল দানাগুলো আছে ওগুলো হচ্ছে পটাশ।
এই পটাশ আপনারা 1 কাঠাতে 500 গ্রাম ব্যবহার করবেন, দিয়ে 3টে মেশাবেন। তাহলে এইটাই হচ্ছে আমাদের প্রধান এনপিকের মিশ্রণ। তাহলে ডিএপির ভিতরে আমরা কি পেলাম চাষি ভাই? 1846 একটা পারফেক্ট দেখুন মিশ্রণ বানাবো প্রধান চাপানের জন্য, প্রথম এবং প্রধান চাপানের জন্য। তাহলে ডিএপির মিশ্রণ 1846 18% নাইট্রোজেন পেল, আর ওদিক 46 ভাগ আপনার কি পেল? ফসফেট, পটাশ নেই। তাহলে সেই জন্য আমরা কাঠাপ্রতি 500 গ্রাম করে পটাশ এখানে দিলাম, তাহলে গাছে পটাশের চাহিদা পূরণ হলো। আর যে এসএসপি অবশ্যই আপনারা ব্যবহার করবেন, আমি এখানে দানা এসএসপি ব্যবহার করেছি, যার ভিতরে ক্যালসিয়াম আছে, ফসফরাস আছে এবং সালফার আছে। তাহলে আমরা এখানে প্রধান 4টে খাদ্য উপাদান গাছের সেটা কিন্তু পূরণ হলো। এবার এর সঙ্গে কিছু আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য যেটা আমরা বলি সেটা আমাদের মেশাতে হবে। কি কি মেশাচ্ছি একে একে আপনাদেরকে দেখাই। দেখুন এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে ভিটা এস, লিবিক্সের একটা অনুখাদ্য। এটার দাম তেমন বেশি নয়, 80 টাকা মতো কিলো নেয়। এর ভিতরে আছে জিঙ্ক, বোরন, কপার, আর হচ্ছে ম্যাঙ্গানিজ, আর একটা আয়রন। এই 5টা উপাদান এর ভিতরে আছে। তাহলে এটা আপনারা ব্যবহার করতে পারেন, মানে ফসলের যে কোনো পর্যায়ে এই অনুখাদ্যটা আপনারা ব্যবহার করতে পারেন। আমি শুধু যে বলছি এটাই আপনারা লিবিক্সের ব্যবহার করুন এমন কোনো দরকার নেই। অনেক উপাদান আছে, অনেক অনুখাদ্য আছে, যার ভিতর 8টা, কোনোটার ভিতরে 6টা খাদ্য উপাদান আছে। আপনারা যেটা পাবেন এনপিকে বাদ দিয়ে সেটা আপনারা কালেক্ট করুন, ব্যাস তাহলেই হবে। তাহলে এটা হলো অনুখাদ্য। আপনাদের একটু ছিঁড়ে দেখাই চাষি ভাই, আপনাদের একটু ছিঁড়ে দেখাই। দেখুন এর ভিতরে প্যাকেট রয়েছে, এই দেখুন কেমন নীল রঙের, একদম নীল রঙের গুঁড়োটা দেখুন, এই দেখুন। তো এই অনুখাদ্য অবশ্যই আমরা সারের সাথে মেশাবো। এই যে 1 কেজি দিচ্ছি, এখানে আমি 1 কেজি ব্যবহার করছি। আমার জমি এখানে আছে ওই 4.5 থেকে 5 কাঠা মতো, তো 1 কেজি দিয়ে দিচ্ছি। আর এর সঙ্গে মেশাচ্ছি দেখুন সেটা হচ্ছে ইনজেক্ট। দেখুন এর আগেও আপনাদের দেখিয়েছি ইনজেক্ট, ইনজেন কোম্পানির ইনজেক্ট। সে বায়োস্টিমুল্যান্ট হিসাবে কাজ করে, অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। এটা পাওয়ারিং গ্রোথ, মানে উদ্ভিদের বৃদ্ধিকে পাওয়ার দেবে, উদ্ভিদের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে। তো ইনজেক্ট আপনারা ব্যবহার করতে পারেন, এটা একটা দারুণ ওষুধ ইনজেক্ট, এর কাজ কিন্তু দারুণ। আর এটা তৈরি হচ্ছে 3টে উপাদান দিয়ে। 3টে উপাদান বলতে কি কি চাষি ভাই? এটা দেখুন মন দিয়ে শুনুন। এর ভিতরে হিউমিক অ্যাসিড আছে 65%, আর ফালভিক অ্যাসিড আছে 10 থেকে 15%, আর পটাশিয়াম অক্সাইড আছে এর ভিতরে 10%, 8 থেকে 10%। তাহলে এই হচ্ছে এর উপাদান, কেমন? এইবার 1 বিঘাতে কতটুকু লাগে দেখুন। এটা 1 হেক্টরের জন্য 250 গ্রাম ব্যবহার করতে পারেন। 1 হেক্টরের জন্য 250 গ্রাম, আপনি 280 গ্রাম ধরুন, তাহলে 1 বিঘাতে আপনার কতটুকু লাগছে? 1 বিঘাতে খুবই কম, মানে 40 গ্রাম মতো লাগছে। এটা 100 গ্রামের একটা ফাইল, দেখুন 100 গ্রামের দাম 160 টাকা মতো নেয়। তাহলে 100 গ্রাম 160 টাকা, তাহলে 50 গ্রাম আপনার 1 বিঘাতে যদি দেওয়া হয়, 1 বিঘাতে 50 গ্রাম যদি দেওয়া হয়, তার দাম আপনার কত পড়বে? 80 টাকা মতো। কিন্তু এর কাজ কিন্তু অনেক। এই ছোট ছোট যে দানা, আপনাদের অল্প একটু দানাগুলো দেখাই, আপনারা এর দানার কোয়ালিটি কিন্তু অনেক, আমি হিউমিক ব্যবহার করেছি, কিন্তু এর দানার কোয়ালিটি চাষি ভাই একটু অন্য রকমের। এই দেখুন দানাগুলো দেখুন, এর দানাগুলো বেশ মানে আয়তকার। অন্য দানাগুলো আমি দেখেছি ধানের কুড়োর মতো চ্যাপটা চ্যাপটা, কিন্তু এর দানাগুলো দেখুন এর দানাগুলো চিনির দানার মতো। এটা জলে যদি একটা দানাও পড়ে না, এর বিস্তার কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত। সেই জন্য এটা আমরা, এই যে সার আছে এর ভিতরে আমরা টোটাল মোটামুটি 5 কাঠা জায়গা, তো এই 20 গ্রাম 10-15 গ্রাম মতো আমরা ব্যবহার করব। এটা এই 15 গ্রাম যখন সারের সাথে সম্পূর্ণ জমিতে ছিটিয়ে পড়বে, জল যখন দেওয়া হবে, মানে টোটালি কিন্তু ছড়িয়ে পড়বে, একদম পুরো জমিতে ছড়িয়ে পড়বে। চাষি ভাই আরেকটা উপাদান দেখুন, সেটা হচ্ছে, এটা হচ্ছে মাইকোরাইজা। এই মাইকোরাইজার কাজ কিন্তু অনেক। এই মাইকোরাইজার কাজ কিন্তু এই সবজি জাতীয় ফসল, ধান, প্রতিটি ফসলের ক্ষেত্রে ভীষণ উপকারী একটা সারের ভূমিকা গ্রহণ করে থাকে। এটা কিভাবে কাজ করে ডেসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দেবো, আপনারা দেখে নিতে পারেন। এটা দারুণ কাজ কিন্তু। দাম 1 বিঘাতে আপনি 1 কিলো দিতে পারেন, 160 টাকা মতো লাগে। কিন্তু এর জমিতে ধরুন যেখানেই খাদ্য উপাদান থাক না কেন, উদ্ভিদের মূল যদি নাও পৌঁছায়, তাহলে এই মাইকোরাইজা হাইফি গঠনের মধ্য দিয়ে একদম উপনিবেশে স্থাপন করে, আর উদ্ভিদের মূলের সঙ্গে ওই হাইফির কানেকশন থাকবে,
আর হাইফি কানেকশন থাকবে আপনার জমির যে প্রান্তে আপনার খাদ্য থাক না কেন তার সঙ্গে কানেকশন থাকবে, অর্থাৎ খাদ্য থেকে হাইফি, হাইফি থেকে মূল, মূল থেকে উদ্ভিদে খাদ্যটা চলে আসবে। তাহলে এর কাজ আপনারা দেখে নিতে পারেন। আমি অনেকটা চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য ওই ভিডিওটাতে, সেটা ডেসক্রিপশন বক্সে আমি দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। তাহলে এগুলো 1 বিঘাতে আপনারা 1 কেজি ব্যবহার করুন। এই মাইক্রোরাইজাগুলো আপনারা এর সঙ্গে দিন, দেওয়ার পর ভালো করে মেশান, মেশানোর পর জমিতে জল সেচের আগে ছেটান। এইবার যখন জো হবে জমি, তখন আপনি এর পার্থক্য এক এক দিনে গাছের চেহারা কিন্তু এক এক রকম হবে, চোখে দেখতে পাবেন। আর এই মাইক্রোরাইজা যতদিন আপনার ফসল থাকবে ততদিনে কিন্তু কাজ করতে থাকবে। আর সঙ্গে দিয়েছি তো হিউমিক, হিউমিকের ভিতরে আপনি মানে ওর সঙ্গে ফালভিক ছিল এবং পটাশিয়াম অক্সাইড ছিল। তাহলে হিউমিক, ফালভিক, পটাশিয়াম অক্সাইড আর মাইক্রোরাইজা, এই 4টে কিন্তু যে কোনো সবজি জাতীয় ফসল বলুন, ধান বলুন, এর প্রয়োগের পর তার চেহারা কিন্তু অন্যরকম হয়, অন্যান্য ফসলের থেকে ডিফারেন্স আপনি চোখে দেখতে পাবেন। যতদিন ফসল থাকবে এই 4টে উপাদান কাজ করতে থাকবে। আর তারপরে এনপিকে যেগুলো দিয়েছেন অনুখাদ্য, সেগুলো আবার মাঝে মাঝে প্রয়োগ করতে হবে। এরপরে গাছের চেহারা আপনাদেরকে অবশ্যই দেখাবো। চাষি ভাই দেখুন, সারগুলো মেশানোর পর ঠিক এইরকম হয়েছে। সুন্দর করে মেশান এই প্রত্যেকটা উপাদান। তাহলে এগুলো মেশানোর পর জমিতে ছিটিয়ে দিন। সার ছেটানোর পর দেখবেন অনেক সার পাতার উপরে আটকে থাকবে। পটাশ জাতীয় সার, যে পটাশ মেশানো হয়েছে না, পাতার উপর আটকে থাকলে পাতাটা ওখানে পুড়ে যেতে পারে, আর সেটা দেখতে খারাপ লাগবে। এ কারণে একটা লাঠি নিন, লাঠি নিয়ে গাছে টোকা মারুন। বেশ, এই দেখুন আমি যেভাবে মারছি, একটা বাড়ি মারুন, পাতার উপরে সমস্ত সার যদি থাকে সেটা নিচে পড়ে যাবে। তো এই কাজটা অবশ্যই আপনারা করবেন। চাষি ভাই, অপ্রত্যাশিত চা। চাষি ভাই, বাড়ির কাছে দেখুন জমি হলে মজাটা এখানেই। এখানে বসে বসে চা খাচ্ছি আর ওদিকে জমিতে কিন্তু সেচ হচ্ছে। এই সন্ধ্যা লাগলো, প্রায় এখনই হয়ে যাবে, আর 15-20 মিনিট মতো লাগবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।